সুপ্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাঘা ইব্রাহিম টক থেকে আবারও আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আজকে আপনাদের যেদিন ভিডিও করতেছি সেই মুহূর্তে আমরা সবাই জানি যে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবীতে একটা উত্তেজনা চলতেছে এবং এই উত্তেজনার রকমফেক্ট হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সামরিক অভিযানের মধ্যে দিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে একদম তার বেডরুম থেকে সস্ত্রীক ধরে নিয়ে এসেছেন। এটা অনেকের কাছে এটা অবিশ্বাস্য প্রথম মনে হলেও এটা বাস্তবতা। পৃথিবী বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রুশানলে পড়া কোন শাসক তার নিজ দেশেও যে নিরাপদ না এবং কোন অবস্থায় নিরাপদ না, এবং এটা রক্তপাতহীন না। আমেরিকা কোনো যুদ্ধ ঘোষণা করে নাই, বারবার সতর্ক করতেছিল। আমরা যদি দেখি, আমরা ব্যাকগ্রাউন্ড ডোনাল্ড ট্রাম্প সতর্ক করতেছিল এবং ভেনেজুয়েলার সাথে সম্পর্কটা স্বার্থের সম্পর্ক। এটা যতটা না তেল, গ্যাস, রাজনীতি, এইসবের বাইরেও এটা এই আঞ্চলিক কর্তৃত্ব, এই আঞ্চলিক কর্তৃত্বের উপর যুক্তরাষ্ট্রের কতটা নিয়ন্ত্রণ থাকবে, এখানে চীন কি ঢুকে যাচ্ছে কোন দিকে, এসব সুদূর প্রসারী রাজনৈতিক বিভিন্ন সীমারেখাও আছে। এসব হিসাব করে আমরা যদি দেখি, ভেনেজুয়েলার শাসককে একদম নিউ ইয়র্কের মাটিতে এসে স্বস্তিকে তাকে আদালতে তোলা হলো। তার আদালতে তার নামে মামলা আগেতেই করা হয়েছিল যে উনি ড্রাগ পাচার করেন, এটা করেন। ট্রাম্প প্রশাসনের বক্তব্য হলো যে আমি তো ভেনেজুয়েলার সাথে কোনো যুদ্ধ ঘোষণা করিনি, আমি একজন আমাদের আদালতে দায়ের করা বিচার অনুযায়ী, মানে বিচার ব্যবস্থা অনুযায়ী তার নামে তিনি অপরাধ করেছেন, তাকে গ্রেফতার করে নিয়ে আসছে। যেরকম আমাদের বাংলাদেশের একজন সাইবার ক্রাইমের উপর দিকে যদি গ্রেফতার করে নিয়ে আসে FBI, একইভাবে আমেরিকা তাদের ব্যাখ্যা বলতেছেন। কিন্তু এটার মধ্য দিয়ে যে বার্তাটা গেছে, মানে আমরা এখন জানি যে এটার সাথে সাথে আমেরিকার ভিতরে কি প্রতিক্রিয়া। আমেরিকার ভিতরে যদি অবাক করে কাণ্ড, যারা ভেনেজুয়েলার থেকে গত 10-20 বছর থেকে বিতাড়িত হয়েছেন আমাদের প্রতিবেশীরা, এদের দেখলে মানে এরা উল্লসিত, এরা বিতাড়িত হয়েছেন সেখানকার শাসন ব্যবস্থা। এগুলা শুনে আমরা বাইরে থেকে যাকে স্বৈর শাসক মনে করি, ওই দেশে তাদের নাগরিকদের একটা অংশ তাদের প্রচন্ড জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কারণে একজন ট্রাক ড্রাইভার থেকে মাদুরা সেখানে প্রেসিডেন্ট বা মূল নেতা, রাষ্ট্রক্ষমতার প্রধান ব্যক্তি হতে পেরেছিলেন। এবং কিন্তু তার সময়, তার শক্ত শাসনের সময় হাজার হাজার ভেনেজুয়েলার মানুষ বিতাড়িত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই সমস্ত মানুষ কোথায় আশ্রয় নিয়েছেন? এটা আশ্রয় নিয়েছেন আমেরিকায় বা অন্যান্য দেশে, দক্ষিণ আমেরিকার। এই যে আমেরিকা আসার পর এরা আমেরিকায় নানা সমস্যার সৃষ্টি করেছেন, কেউ কেউ অপরাধের সৃষ্টি করেছেন, এবং এই সমস্ত জিনিসের সাথে ভেনেজুয়েলার নাম উচ্চারিত হয়েছে। কিন্তু এই সমস্ত মানুষ মাদুরোকে গ্রেফতার করার পর উল্লসিত হতে যাচ্ছে। একদম নিউ ইয়র্ক থেকে আমরা যদি ফ্লোরিডা পর্যন্ত দেখি, সেখানে ভেনেজুয়েলার পতাকা হাতে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকে নিয়ে ভেনেজুয়েলার মানুষ উল্লাস প্রকাশ করেছেন। আমি ভেনেজুয়েলার কোন মানুষকে তাদের বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে আমেরিকা প্রতিবাদ করতে দেখি না, হয়তো হয়েছে, কিন্তু অন্যান্য অভিবাসী গোষ্ঠীর মধ্যে দেখা গেছে বাংলাদেশে তো মশাল মিছিল হয়েছে। আমার মনে হয় ভেনেজুয়েলার এই গ্রেফতারের প্রতি অন্যান্য দেশও প্রতিবাদী হয়েছে, কিন্তু একদম মশাল জ্বালিয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের বামপন্থীরা মিছিল করেছেন, এটা দেখেছি। এবং এখানে আমরা যদি বাংলাদেশের জনসমাজের মধ্যে কথা বলি, আমেরিকা তার খুশি না, মানে তারা মনে করেন যে এটা আরেকটা দেশের উপর হস্তক্ষেপ। এনিওয়ে, আমেরিকার অধিকাংশ মানুষ কি মনে করেন? আমেরিকার ওয়াশিংটন পোস্টে আমরা যদি জরিপ দেখি, সেখানে আমেরিকার 50%, 50% মানুষ তারা বলতেছে যে এই মাদুরোকে বিচারের মুখোমুখি নিয়ে আসা হোক। অনেকে নীরব থেকেছেন এইসব প্রশ্নে, কিন্তু মাত্র 14% মানুষ ওয়াশিংটন পোস্টের জরিপে বলছে যে আমরা আরেক রাষ্ট্রের প্রধানের বিচার কেন করব। এটার মধ্যে ডেমোক্রেটদের মধ্যেও, এমনকি রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে কেউ দেখতে পারে না। ডেমোক্রেট আশ্চর্যজনক হচ্ছে যে আমেরিকার ডেমোক্রেটদেরও মাত্র 24%। এটা জরিপের তথ্য, এটা একদম যে আমরা এসব মেনে নেবো, বাট একটা ধারণা পাওয়া যায়। 24% মনে করতেছে যে এর বিচারে নিয়ে আসা ঠিক আছে, 24% মনে করেন ঠিক নাই, বাকিরা মনে করেন ঠিক আছে অথবা নীরব থেকেছেন। এসব জিনিস, এমনকি নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্রেট নেতা ম্যাগি গুডলেক মাদুরোকে স্বৈরশাসক আখ্যা দিল, তিনি কি করা হবে এটা উড়িয়ে দেন নাই। এই যে আমেরিকার রাজনীতিতে একটা বিভাজন দেখা যাচ্ছে, কিন্তু এই বিভাজনটা এমন বড় না যে ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে গ্রেফতার করে নিয়ে এসে এটা মারাত্মক কাজ করেছেন, যেটা সমস্ত আমেরিকা ক্ষুব্ধ না। আমেরিকার অধিকাংশ মানুষ বা মোটামুটি সমান মানুষ হয় নীরব অথবা মনে করছেন যে এই ধরনের লোক শাস্তি পাওয়ার যোগ্য। আমেরিকার তো স্বার্থ আছে, সেখানে স্বার্থ কি? তেলের স্বার্থ, রাজনীতির স্বার্থ। এই স্বার্থটা আমেরিকার মানুষ, তার প্রেসিডেন্ট এই স্বার্থই দেখতেছেন, এটা মনে করতেছে। কিন্তু এটার মধ্য দিয়ে বাকি যে ঘটনাগুলো ঘটতেছে, যে দ্রুতই বিশ্ব রাজনীতিতে একটা পরিবর্তন যেন এক অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এবং আমরা কোল্ড ওয়ারের পর আগে যেটা রাশিয়া আমেরিকার যে বিশ্ব ছিল, সেই বিশ্ব এখন আর নাই। এখন বিশ্ব কোন দিকে যাচ্ছে? নতুন রাজনৈতিক বাস্তবতায় সারা পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থাটা নতুন শেপ নিচ্ছে বলে দেখা যাচ্ছে। আমরা আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে একটা বিরাট বাঁকে দাঁড়িয়ে আছে। আমরা দেখবো এটা কোন দিকে যায়। সেই যায় চীনের অবস্থান কি, রাশিয়া কি, এমনকি চীন রাশিয়া এক হয়ে কি আমেরিকাকে
থেকে মোকাবিলা করবে, অথবা রাশিয়া আমেরিকার সাথে এক ধরনের আপোষ করে তাদের অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাইবে। এটা আরো স্পষ্ট হবে। অনেকে অনেক কথা এখনো বলছেন, কিন্তু আমরা আরেকটু অপেক্ষা করি। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ব্যাপারে, ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ডের ব্যাপারে স্পষ্ট, এখানে লুকা ছাপানোর কিছু নাই। কিন্তু বাস্তবতাটা হলো ডোনাল্ড ট্রাম্প যখন এগুলো স্পষ্ট করে বলছেন তখন নড়ে চড়ে উঠছেন সবাই। কিন্তু খোঁজ দিয়ে দেখেন, এই একটা সামরিক চুক্তির মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এই গ্রিনল্যান্ডের বিশাল এলাকা, সেখানে খনিজ সম্পদ, জনমানবহীন, মানে শত শত হাজার মাইল, সেখানে সামরিক ছাউনি অলরেডি আছে। এটা সামরিক সমঝোতা, এটা আইনসম্মত ভাবে। এটা কার সময় হয়েছে? এই ডোনাল্ড ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেনের সময়। সেখানে অলরেডি মার্কিন সেনারা আছে। এখন আমেরিকা যদি সিদ্ধান্ত নিয়ে বলে যে এখানে আমেরিকার ফ্ল্যাগ উঠায় হলাও, এই ফ্ল্যাগ উঠালেই এটা কি এখন ডেনমার্ক বলেন এবং গ্রিনল্যান্ড এটা যুদ্ধ করতে পারবে আমেরিকার সাথে? আমার মনে হয় না। ইউরোপিয়ান ইউনিয়ন কি আসবেন হামলা করতে আমেরিকার সাথে? প্রশ্নই ওঠে না। বিবৃতি দিবেন, অসন্তোষ সৃষ্টি হবে, নেটো ঝুঁক ভেঙে যাবে, আর নেটো জোট বলার মধ্য দিয়ে যে সামরিক শক্তি, তারা নিজেরা সরে দাঁড়াবেন এবং ইউরোপের অন্যান্য দেশগুলো নিজেদের স্বার্থেই আমেরিকার সাথে আপোষ করবেন। এটাই স্বাভাবিক। সো এসব এখন সময়ের ব্যাপার। আমেরিকার পাশের কিউবার বহু মানুষকে আমি চিনি, আমার সাথে কাজ করতেন, আমার বন্ধু। আমি জানি না আজকের এই কথা হয়তো শুনবেন না, হাস নাম তার। তারা আমেরিকা ক্যাস্ট্রো পরবর্তী যে শাসক ছিলেন, সেই শাসকের একজন মন্ত্রী পর্যায়ের ছেলে। আমি কাজ করতাম এবং তারা যখন ক্যাস্ট্রোর বিপ্লবের সময় পালিয়ে আসেন, তাদের প্রত্যাশা ছিল 2-1 বছর 5 বছর পরে তারা আমেরিকার মাধ্যমে আবার সেখানে ফিরে যাবেন। তারা প্রতিদিন ঘুম থেকে উঠলে তার বাবা স্বপ্ন দেখতেন আবার তাকে মন্ত্রী হিসাবে, এই মার্কিন সহযোগিতায় তাকে নিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসানো হবে। তারা ক্ষমতাসীন গোষ্ঠীর লোক ছিলেন, কিন্তু তার বাবা তো মারা গেছেন। হাসও আমার সময় আমার চেয়েও বয়সে বড়, তাদের আর ফিরে যাওয়া হয় নাই। এরপরে ক্যাস্ট্রো মারা গেলেন। আমেরিকা বারবার চেষ্টা করেছে যে এই কিউবার শাসকদের পরিবর্তন করে, কিন্তু মানে অনেক জায়গায়, বহু দেশে, অনেক দূরত্বের দেশে আমেরিকা সফল হলেও এই কিউবার জনগণ মানে ক্যাস্ট্রোর নেতৃত্বে, রাউল ক্যাস্ট্রোর নেতৃত্বে তারা মোটামুটি একটা এখনো ধরে রাখার সম্ভব হয়েছে। কিন্তু আমার মনে হয় না এখন এই যে বাজার অর্থনীতির যে দাপট, বাজার অর্থনীতির যে সংস্কৃতি, কিউবার মানুষের মধ্যে এখন যে অর্থনৈতিক টানা পড়েন, সেখানকার ক্যাস্ট্রো নাই, জাতীয়তাবাদী নেতা, সমাজতান্ত্রিক নেতা, সেইভাবে জনগণকে কি ধরে রাখতে পারবেন? জনগণ যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আমেরিকার সাথে এখন চলে যাব, এবার কি সামাল দেওয়া সম্ভব? এবং বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনিও কিউবান অভিবাসনের উত্তরাধিকার। সুতরাং কিউবা যদি আমরা অদূর ভবিষ্যতে, একদম মানে সময়ের ব্যাপার, আমেরিকার আরেকটি রাজ্যের মতো, আরেকটা মানে নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো, পোর্টোরিকোর মতো, আমরা অবাক হব না। একটা উত্তেজনা বিরাজ করতেছে সর্বত্র। এবং আমেরিকা যে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠেই ভেনেজুয়েলার শাসককে ধরে নিয়ে আসলো এমন না, এটা দীর্ঘদিনের একটা প্রস্তুতি। এবং এই প্রস্তুতি যেমন একটা রাজনৈতিক প্রস্তুতি ছিল, একটা সামরিক প্রস্তুতি, একদম নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং যে কৌশলে নিয়ে আসা হয়েছে, এটা সিনেমাকেও হার মানাবে। এবং এই প্রস্তুতি কি এখানেই শেষ? আমেরিকাকে অন্যান্য শাসকদের বেলাও তা করতে পারবে? অবশ্যই করতে পারবে। এবং ডোনাল্ড ট্রাম্পের এখন যে বেপরোয়া অবস্থান, তার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতেছে না। কংগ্রেসে তার উপর বিধিনিষেধ, তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে যদি তাকে ঠেকানো যায়, ডেমোক্রেটরা সেভাবে দাঁড়াতে পারেন, তাইলে হয়তো এই প্রক্রিয়া কিছুটা বন্ধ হবে। কিন্তু সেটারও বছর খানেক, এই বছরের মধ্যেই, আগামী 1 বছরের মধ্যে অনেক পরিবর্তন হতে পারে। এবং যদি মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হবেন, এই ধরনের বিরাট কোনো সম্ভাবনা আমরা দেখি না। আর সে ধরনের রাজনৈতিক উত্তাপ না, বরঞ্চ ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট এই পদক্ষেপ, আমেরিকার মানুষ মনে করতেছে যে এটা একটা বড় পদক্ষেপ এবং এর জন্য তারা তার প্রতি সমর্থন উঠানামা করলেও তার সমর্থনটা বাড়তেছে। এখন আমরা দেখি এই গ্রিনল্যান্ড, কিউবা, কলম্বিয়া শাসক, এইসব সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প মানে একদম যে নিচু গলায় কথা বলেছেন না, তার বেশ বেপরোয়া কথাবার্তা। এখন এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই বাংলাদেশে হয়তো অনেকে মশাল মিছিল করবেন, বিভিন্ন জায়গায় বিবৃতি দিবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা দেশ আমেরিকার জন্য ভালো মনে করবেন, তার চিন্তায় তিনি সেটাই করবেন। এবং তাকে দমানোর জন্য এখন পর্যন্ত যে পদক্ষেপগুলা কংগ্রেসে অনেকে কথা বলতেছেন, কিন্তু খুব যে উচ্চস্বরে কথা বলতেছেন, এটা কিন্তু আমরা দেখতেছি না। এমনকি জাতিসংঘ একটা নিম্নে বিবৃতি যে এটা একটা বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে, এটা বলতেছেন। কিন্তু জাতিসংঘ আমরা জানি ছোট জগন্নাথের মতো তার বিবৃতি দেন, এরকম একটা বিবৃতি দিয়েছেন। সো এটা অনেকেই বলতেছেন যে মাদুরোর আটক আন্তর্জাতিক নীতি এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। ঘটনাটি আইন শৃঙ্খলা, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তারা বলতেছেন গ্রিনল্যান্ডের মতো এলাকার নিরাপত্তা সার্বভৌমত্ব নিয়ে
উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব আশঙ্কা করছে যে একটা রাষ্ট্রের দখল ও অনুপ্রবেশের চেষ্টা আন্তর্জাতিক নিরাপত্তা এবং সহযোগিতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আমি মনে করি যে মাদুরোর গ্রেফতার অভিযান কেবল ক্ষমতার খেলা নয়, এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার, রাজনীতির সমীকরণে একটা গভীর প্রভাব ফেলবে। গ্রিনল্যান্ড সহ অন্যান্য অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এর দিকে আমরা নজর রাখবো। সো প্রিয় দর্শক, এটা সাধারণ আলোচনা, সাধারণ মানুষ, আমি খুব জ্যোতিষীর মতো আগে বলি যে আমি কিছু বলতে পারি না। আপাতত যে তথ্য আছে এগুলা নিয়ে বা সবার জানা তথ্য নিয়ে আমরা একটা আলোচনা করলাম। এই আলোচনা আপনিও যুক্ত হন। ভালো থাকেন। ভাগা ইব্রাহিম টক থেকে আপনাদের আবারও শুভেচ্ছা, আবারও ভালোবাসা। সবাই ভালো থাকবেন।